4 দিন পর বন্ধ থাকা ডিপো থেকে তেল উত্তোলন শুরু হয়েছে। 27 ঘন্টা পর চট্টগ্রাম বন্দর থেকে রেলপথে শুরু হয়েছে পণ্য বোঝাই কন্টেইনার ও তেল পরিবহন। কিন্তু দেশের অর্থনীতিতে এই কর্মবিরতির প্রভাব কতটা পড়েছে, কতটা পড়বে, নেতিবাচক প্রভাব প্রশমিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কি করা দরকার, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক নিশাত নাসরিন। ম্যাম, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাদের। এই যে এই ধরনের কর্মবিরতি আমাদের অর্থনীতিতে কেমন প্রভাব ফেলে বলে আপনার মনে হয়? আসলে কর্মবিরতি যে কোনো রাষ্ট্রের জন্য বা যে কোনো অর্থনীতির জন্যই আসলে নেতিবাচক প্রভাব পড়ে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না এবং এর জন্য কোনো বিশেষজ্ঞের দরকার নাই। কিন্তু অর্থনীতির একজন ছাত্র হিসেবে আমি যেটা বলতে পারি, এ ধরনের কর্মবিরতি আমাদের অর্থনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলে। একটা হচ্ছে শর্ট রানে আর একটা হচ্ছে লং রানে। আমি যদি শর্ট রানের কথা চিন্তা করি, আমরা দেখবো আসলে এই বিগত 4 দিনের কথা যদি আমি বলি, আমি আমার নিজস্ব পরিবহনের জন্য আমি যখন তেল আনতে গিয়েছি, আমি দেখেছি যে আসলে ওদের স্টকে কোনো তেল নাই এবং যার কারণে হচ্ছে আমাকে কয়েকটা স্টেজ ঘুরে ঘুরে আসলে দেখতে হয়েছে তেল আছে কিনা। এবং সে সময় দেখেছি আসলে লম্বা লাইন গাড়ির, এবং সেখানে ট্রাক থেকে শুরু করে বাস থেকে শুরু করে এবং আমাদের পার্সোনাল গাড়ি যেগুলো আছে সেগুলোও আসলে একটা লম্বা লাইন দেখেছি, যেটা আমাদের আসলে ব্যক্তিগতভাবে যদি বলি, এটা ব্যক্তি পর্যায় থেকে মানে পারিবারিক পর্যায় থেকে এবং রাষ্ট্রীয় পর্যায়ে আসলে বড় ধরনের ভূমিকা রাখছে, প্রভাব ফেলছে। যেমন আমি যদি বলি অর্থনীতির ক্ষেত্রে, তাহলে অবশ্যই এটা পণ্য পরিবহন এবং সেবার ক্ষেত্রে একটা বড় ধরনের বিরূপ প্রভাব ফেলে। যেটা আমরা জানি যে কাঁচামাল সরবরাহ একটা অর্থনীতির মূল চালিকা শক্তি, কিন্তু আমি যদি বলি সেটা হচ্ছে এনার্জি সেক্টর। তো সেখানে তেল পরিবহন আসলে মুখ্য ভূমিকা পালন করে, যে পণ্য পরিবহনের জন্য আমাদের আসলে জ্বালানির প্রয়োজন। তো পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যখনই না যেতে পারছে, তখনই আসলে আমাদের আপনি জ্বালানির কথা বলছিলেন, এতে আমাদের কৃষি খাতে এবং শিল্প খাতে কেমন প্রভাব ফেলছে বলে মনে হচ্ছে? ধন্যবাদ। আসলে আমাদের কৃষি খাত, এখন আমরা জানি যে বড় মৌসুম চলছে এবং এখানে এই সময়ে আসলে ধান লাগানোর সিজন চলতেছে এবং সেখানে আমরা জানি যে সেচের জন্য একটা বড় ধরনের জ্বালানির শক্তির প্রয়োজন হয়। তো বিগত এই কয়েকদিনের কর্মবিরতি এবং এর প্রভাবে যদি আমি বলি, তাহলে এই জ্বালানির প্রভাবে, জ্বালানি সংকটের কারণে, জ্বালানি তেলের সংকটের কারণে আসলে আমাদের এই উৎপাদনে একটা বড় ধরনের হুমকি তৈরি হয়েছে। এই 4 দিনের কথা বলবো এবং সামনে এর যে লং টার্ম ইফেক্টটা, সেটা আমরা আসলে পরবর্তীতে দেখতে পারি যে মার্কেট প্রাইস যে হাইক হবে সেটা আমরা সহজেই অনুমান করতে পারি। কারণ চাল আমাদের পকেটে টাকা দিয়ে কিনতে হবে এবং সেই টাকাটা আসলে এখন থেকে কম্পারেটিভলি অনেক বেশি পরিমাণ টাকা দিয়ে আমাদের কেনা লাগতে পারে। শিল্পের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য, যে আমাদের শিল্প আসলে কাঁচামাল নির্ভর। আমাদের বিভিন্ন জেলা থেকে আসলে শিল্পের যে কাঁচামাল, সেটা আসলে যদি সুযোগ মতো বা খুব কম দামে যদি আমরা পৌঁছাইতে না পারি, তাহলে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর দামও বাড়বে এবং সেই ক্ষেত্রেও আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব তো আমরা দেখতেই পাই। আর এই চলাচলের বা পণ্য সরবরাহের ব্যবস্থার উপর বিরূপ প্রভাবের কারণে আসলে আমার অর্থনীতি যদি আমি বলি, তাহলে সেই ক্ষেত্রে প্রাইস হাইক ডেফিনেটলি একটা পর্যায়ে যে ইনফ্লেশন রেটটাকে আরো বেশি রকমের প্রভাব ফেলবে ইন দ্য লং রান। তো কর্মবিরতি অবশ্যই এক একজনের থাকতে পারে, মানে তার নিড বেসিসে, কিন্তু আসলে আমি যদি অর্থনীতির দিকটা বিবেচনা করি, এই অর্থনীতিতে আসলে এর বিরূপ প্রভাব ছাড়া আসলে মানে শর্ট রান এবং লং রান দুটো ক্ষেত্রেই আসলে এটার নেগেটিভ প্রভাব আমরা দেখতে পাই। দেখা যায় জনসাধারণকে জিম্মি করে এই ধরনের কর্মবিরতি এগুলো করা হয়, তো এই দাবিগুলো আদায়ের ক্ষেত্রে বিকল্প কি পন্থা থাকতে পারে? আসলে আমরা জনগণ হচ্ছে সবচেয়ে সহজ টার্গেট যে কোনো দাবি আদায়ের ক্ষেত্রে। যদি আমি বলি সাধারণ জনগণ আমরা হচ্ছে সবচেয়ে খুব সহজ টার্গেট, যে এদেরকে জিম্মি করা খুব সহজ। আমরা যে কোনো প্রফেশনেই থাকি না কেন, আমরা জনগণকেই আসলে টার্গেট করি। এটা আসলে মানে খুব প্রথম স্টেজে না হয়ে আসলে শেষ স্টেপ হওয়া উচিত। প্রথম দিকে আসলে আলোচনার মাধ্যমে বা আমাদের নেগোসিয়েটর যারা আছে তাদের সাথে আসলে কথা বলা দরকার ছিল বা কথা বলা দরকার। ধুম করে একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে গেলে ডেফিনেটলি তার ইম্প্যাক্টটা জনগণের উপরই পড়বে। সেটা না করে যদি আমরা মধ্যস্থতাকারীদের সহায়তা নেই,
যেমন আমাদের এই ক্ষেত্রে যদি বলি, এনাদের একটা সংগঠন আছে, সেই সংগঠনকে যদি সরকারের জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে বা পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে যদি যোগাযোগ করে মিনিমাইজ করা যায় তো জিনিসটা, তাহলে হয়তোবা এই নেগেটিভ ইফেক্ট আমাদের আসলে দেখা লাগতো না। তো কোনো কিছু আসলে করার আগে মানে বিকল্প পথ আগে বাতলানো উচিত, যে আসলে জনগণকে হ্যারাস না করে আসলে অন্যভাবে অন্য পন্থায় যেটাকে কাজ সহজ করে দেয় সেই পন্থাটা আসলে বেছে নেওয়াটা অধিক যুক্তিযুক্ত। আমি সাধারণ জনগণ হিসেবে যদি বলি তাহলে ডেফিনেটলি আমি সব প্রফেশনাল লোককেই বলবো, হোক সে শ্রমিক, হোক সে শিক্ষক, হোক সে ডাক্তার, জনগণকে জিম্মি করার আগে অন্য পন্থায় এটাকে সমাধান করার যায় কিনা সেই উপায়গুলোকে একটু বাতলানো উচিত। চট্টগ্রাম ও খুলনা হচ্ছে অর্থনীতির প্রাণকেন্দ্র। এই অঞ্চলটিতে শান্তিপূর্ণ পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ? আমরা অর্থনীতিতে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে যে অর্থনীতিকে সচল বা অর্থনীতিকে আরো শক্তিশালী করার জন্য শান্তিপূর্ণ পরিবেশটা একটা ওয়ান অফ দ্য ডিটারমিনেন্ট। তো খুলনা এবং চট্টগ্রাম, আপনি জানেন খুলনা ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে বিখ্যাত ছিল একটা সময়, যদিও এখন ওইভাবে নাই, কিন্তু তারপরও এটা এখনো অর্থনীতিতে যেভাবে প্রভাব ফেলে বা ভূমিকা রাখে, তাহলে এর গুরুত্ব অস্বীকার করার কারণ নাই। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের মোংলা পোর্ট, যেটা থেকে আসলে অনেক পণ্য আসলে দেশের বিভিন্ন জায়গায় পরিবহন করা হয়ে থাকে। একইভাবে চট্টগ্রাম আমরা জানি যে এটা বাণিজ্যিক রাজধানী বাংলাদেশের, যে বাণিজ্যিক রাজধানী থেকে আসলে বাণিজ্যের জন্যই এই দুটা পোর্ট এলাকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও এর থেকে এই প্রাণকেন্দ্রগুলোকে আসলে শান্তিপূর্ণ রাখাটা অর্থনীতির চালিকা শক্তি বলবো আমি, কারণ বাংলাদেশের মতো ছোট একটা দেশে এই দুটা পোর্ট এলাকার যে ভূমিকা তা আসলে এক কথায় বলে শেষ করা যাবে না। আপনি যদি এক্সপোর্ট করতে চান, আপনি যদি ইম্পোর্ট করতে চান। ম্যাম, আপনি খুলনার বিষয়টি বলছিলেন, এটি এক সময় হচ্ছে প্রাণকেন্দ্র ছিল। এই অঞ্চলটির কি তার হারানো জল্লুস ফিরে পেতে পারবে ভবিষ্যতে, বা কি করা যেতে পারে? আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি খুলনা অঞ্চল আসলে জুট প্রোডাক্ট এবং মানে জুট ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত ছিল। তো এখন যেটা হয়েছে, জুট ইন্ডাস্ট্রিগুলো এখন আর ওইভাবে দাঁড় হতে পারছে না। এটার পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে যেটা আমরা আসলে জানি না, বা আমি যদি বলি স্বজনপ্রীতি, দুর্নীতি, হোয়াট এভার পলিটিক্যাল কারণ, তো বিভিন্ন রকম কারণ হতেই পারে। বাট এই খুলনা অঞ্চলের আসলে অনেক সম্ভাবনা, এই সম্ভাবনাকে আমার মনে হয় কোনো সরকারি আসলে এই পর্যন্ত কাজে লাগাতে পেরেছে বলে আমার মনে হয় না। আর এই খুলনা অঞ্চলকে যদি আমি আবার পুনর্জীবিত করতে দেখতে চাই বা আমি অ্যাজ এ পার্সন, তাহলে আমার মনে হয় এখানে আসলে অনেক সুযোগ আছে, অনেক সুবিধা আছে যেটাকে কাজে লাগানো সম্ভব, এবং এই ইন্ডাস্ট্রিয়াল জোন খুলনাকে আরো বেশি প্রাণ শক্তি বা প্রাণ চাঞ্চল করার জন্য এখানে আরো ইনভেস্টমেন্ট প্রয়োজন। যে ইনভেস্টমেন্টটা আসলে সরকারি পর্যায়ে করতে হবে, কারণ এই এলাকায় আসলে ওই ইনভেস্টমেন্টের ওই পরিবেশ আছে, কিন্তু বাট ইনভেস্টমেন্টটা হচ্ছে না। কেন হচ্ছে না এটা খুঁজে দেখার যথেষ্ট প্রয়োজন আমি মনে করি আছে, কারণ এখানে প্রচুর কম মূল্যের লেবার, যেটা আমরা বলি, সেই লেবার শ্রেণী আছে যাদেরকে কাজে লাগানো সম্ভব, যার কারণ যেটা দিয়ে পরবর্তীতে এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি হতে পারে এবং মানুষের বেকার সমস্যার সমাধান আমাদের এখানকার খুলনা অঞ্চলে হতেই পারে। এবং এখান থেকে আমাদের পোর্টের মাধ্যমে, খুলনা পোর্টের মংলা পোর্টের মাধ্যমে আমরা আসলে পণ্য বিদেশেও রপ্তানি করার সুযোগ তৈরি হতে পারে। আমাদের পাশের দেশ যখন ইন্ডিয়া বিভিন্ন জুট প্রোডাক্ট তৈরি করছে, তার ভ্যারিয়েশন তৈরি করছে এবং ওয়ার্ল্ড মার্কেটে এর একটা ডিমান্ড তারা সিক করতে পেরেছে, যেটা আমরা আসলে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। সো আমাদের এই ধন্যবাদ ম্যাম এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিশাত নাসরিন।